বৃষ্টি বন্যার প্রভাবে বেশিরভাগ সবজির সরবরাহ কমেছে। বাজারে উত্তাপ, স্থবির খাতুনগঞ্জ পাইকারি বাজার। 700 কোটি টাকার দৈনিক লেনদেন নেমেছে অর্ধেকে। কিছু ঘাটতি হওয়ার কারণে পণ্যের দাম 5 থেকে 7 টাকা বাড়তি। পণ্যের দাম আশা করি বাড়বে না, আরো কমবে। আরও ঘনীভূত বঙ্গোপসাগরের লঘুচাপ, উপকূলে বৈরী আবহাওয়া, মাছ শিকার ব্যাহত হওয়ায় লোকসানে জেলেরা। পানি বাড়ায় আতঙ্কে নদী পাড়ের মানুষ। বন্যা পরবর্তী পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি এবং সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নতুন রুটিন দেয়া হবে পরে, বাকি বোর্ডে চলবে পরীক্ষা। কুমিল্লার সীমান্তবর্তী এলাকার সরকারি প্রাথমিকে শিক্ষার্থী কমছে। ভিড় কিন্ডারগার্টেনে, মান এবং তদারকি নেই বলছেন অভিভাবকরা। সমন্বিত উদ্যোগের তাগিদ। চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতাল। 85 পদের বিপরীতে মাত্র 38 জন চিকিৎসক। সেবা না পেয়ে অনেক রোগীকে ছুটতে হচ্ছে অন্য হাসপাতালে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। গত 9 থেকে 10 দিনের টানা ভারী বর্ষণ এবং বন্যায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। যাতায়াত সমস্যার কারণে ক্রেতা এবং ট্রাক সময় মতো না আসায় দৈনিক এই লেনদেন নেমে এসেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পাইকারিতে পেঁয়াজ, রসুন এবং ডালের দাম কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। কাজী মাহফুজের প্রতিবেদন। টানা 9 দিনের ভারী বর্ষণ আর বন্যার ধাক্কায় স্থবির চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। আশপাশের বন্যা কবলিত জেলা এবং উপজেলা থেকে খুচরা, পাইকার ও ট্রাক সময়মতো আসতে না পারায় বেচা বিক্রি কমেছে বলছেন ব্যবসায়ীরা। ফলে স্বাভাবিক সময়ে যেখানে 5 থেকে 700 কোটি টাকার লেনদেন হতো, ক্রেতা সংকটে তা এখন নেমেছে অর্ধেকে। তবে এবারের বৃষ্টিতে খাতুনগঞ্জে পানি না ওঠায় কোনো পণ্যের ক্ষয়ক্ষতি হয়নি। বাজারে পণ্যের মজুদ পর্যাপ্ত হলেও যাতায়াত সমস্যার অজুহাতে 2 দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া ডাল ও শুকনো খাবারের দামও কিছুটা বেড়েছে। অবশ্য ব্যবসায়ীদের দাবি, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হলে এই বাড়তি দাম দ্রুতই কমে আসবে। বৃষ্টির প্রভাবটা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যেও পড়ছে। এখানে আমাদের বেচা বিক্রি তো প্রথম ওই যে 4-5 দিন তো টোটালি বেচা কিনে হয় নাই। এরপরও এখন যা হচ্ছে এটা খুব নগণ্য। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পণ্যবাহী ট্রাকগুলো আসতে পারে না, যার কারণে কিছু ঘাটতি হওয়ার কারণে পণ্যের দাম 5 থেকে 60 টাকা বাড়তি মান বেঁধে। পণ্যের দাম আশা করি বাড়বে না, আরো কমবে। এই সপ্তাহ, আগামী সপ্তাহের মধ্যে বেচা কিনা হতে পারে। পেঁয়াজ, রসুন ও ডাল জাতীয় পণ্যের দাম কিছুটা বাড়লেও পুরোপুরি স্থিতিশীল রয়েছে মশলার বাজার। সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলছেন ব্যবসায়ীরা। বাজার অবস্থা ভালো, বাজার সরবরাহ মোটামুটি ভালো, কিন্তু ওই যে আমাদের একটা নিয়ম আছে যে একটু বাজার যখন একটু বেশি চাহিদা বাড়ে তখন একটু রেটটা একটু বাড়তে থাকে। চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলো আছে, 16টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলাতে কম বেশি পানি বন্দি ছিল সবাই। পাশাপাশি আমাদের আশেপাশে যে জেলাগুলো ছিল তাদেরও কম বেশি পানি ছিল, যার কারণে ট্রান্সপোর্ট বলেন, পাইকারের ব্যবসায়ীরা বলেন, তারা কিন্তু আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী না আসতে পারার কারণেই এই ব্যবসাটা হয়নি। ব্যবসাটা ধস নেমেছে 2-3 দিন থেকে। যেহেতু রোদ উঠেছে, বিভিন্ন জেলায়, বিভিন্ন জেলা উপজেলাতে পানি কমতে শুরু করেছে, কিছুটা স্বস্তির মুখে আছি আমরা। গত 2 দিন ধরে বৃষ্টি না থাকায় এবং বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 2-1 দিনের মধ্যে বেচাবিক্রি পুরোদমে শুরু হবে, স্বাভাবিক চিত্রে ফিরবে খাতুনগঞ্জ, এমনটাই আশা ব্যবসায়ীদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। মৌসুমি বায়ুর প্রভাবে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজির আবাদ। বাজারে সরবরাহ কমায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামই। এদিকে সরবরাহ সংকট দেখা দিয়েছে মাছের বাজারেও। চাষের মাছের পাশাপাশি কমেছে দেশীয় ছোট মাছের সরবরাহ। গেল 2 থেকে 3 দিনের ব্যবধানে বগুড়ায় বিভিন্ন সবজির দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটেই কোনো কোনো সবজির দাম দ্বিগুণ। একই কারণে বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের কাঁচা বাজারে প্রায় সব সবজির দামই বাড়তি। প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বাজারে সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, টমেটো, উচ্ছে এবং কাঁচা মরিচের দাম। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় বাজারে মৌসুমী সবজির দাম ঊর্ধ্বমুখী। আর ক্রেতাদের অভিযোগ নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন। এছাড়া টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমে যাওয়ায় সাতক্ষীরায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন এবং সীমিত আয়ের মানুষ। গত সপ্তাহের তুলনায় আজকে আমাদের বাজারে প্রায় প্রত্যেকটা কাঁচামালে 5 থেকে 10 টাকা কেজি প্রতি বেড়েছে। আজকে ঝাল এরকম 100-র উপরে দাম, ঠিক আছে। বেগুনের দাম বেড়ে গেছে, আপনার কল উস্তের দাম বেড়ে গেছে। এখন সবই আছে কিন্তু বেগুনটা খুবই কম, এবং কাঁচা ঝালও খুবই কম, এগুলো সব নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক হতে আপনার এই বর্ষা মৌসুম না গেলে স্বাভাবিক হবে না। এদিকে টানা ভারী বৃষ্টি এবং বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কমেছে সরবরাহ। ফলে চট্টগ্রামের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও খাদ্যের দাম বৃদ্ধি এবং চাষাবাদে খরচ বাড়ায় বাজারে ছুটির দিনেও চড়া সব চাষের মাছের দামই। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ এবং ময়মনসিংহের মেছুয়া বাজারে রয়েছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। মাহফুজ, বৈরী আবহাওয়ায় বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? বিশেষ করে গত সপ্তাহের তুলনায় কোন সবজির দাম কতটা আসলে বাড়তি বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রসুন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। আবার কিছু কিছু সবজির দাম কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বাজারগুলোতে সবজির সরবরাহ একেবারেই কম। আর কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে গত কিছুদিন আগে টানা বৃষ্টি, একই সাথে সৃষ্ট বন্যায় ফসলের ক্ষেত নষ্ট হয়েছে, আর তার প্রভাবটি কিন্তু বাজারে এসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যদি নির্দিষ্ট করে কিছু সবজির দাম আমরা বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। কাঁকরোল বিক্রি হচ্ছে আজকের বাজারে 70 থেকে 80 টাকায়। যদিও গত সপ্তাহে আমরা দেখেছি কাঁকরোল বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকায়, পটল বিক্রি হচ্ছে তাও 70 টাকায়। এবং অন্য যে সবজিগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বরবটি সিম আজকের বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়, যা গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হয়েছিল। ঢ্যাঁড়স আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 80 টাকায়। এবং অন্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে গত কিছুদিন আগে টানা 9-10 দিনের বৃষ্টি, সেই বৃষ্টিতে দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ এলাকা একেবারে ডুবে গিয়েছিল। সব কিছু মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে তথ্য, আমরা সেই তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় প্রায় 45,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। ফলে যে সকল সবজিগুলো মূলত চট্টগ্রামের হাটহাজারি, দোহাজারি, সীতাকুণ্ড কিংবা চন্দনাইশ এই এলাকা থেকে আসে, সেখান থেকে কিন্তু এখন একেবারে সবজি আসছে না, যার ফলে দাম অনেকটা ঊর্ধ্বমুখী এবং সেটি আরও বাড়তে পারে যদি সরবরাহর সংকট এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে এখানে সবজি আস্তে আস্তে আসলে নষ্ট হয়ে যায়, ফলে চট্টগ্রামের মানুষকে কিন্তু এখানকার অর্থাৎ স্থানীয়ভাবে যে সবজি উৎপাদন হয় সেই সবজির উপরেই নির্ভর করতে হয়। কিন্তু বন্যার কারণে সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে মূলত সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দাম কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে এবং কিছু কিছু সবজির দাম আমরা দেখতে পাচ্ছি 40 টাকা পর্যন্ত বেড়েছে। রসুন, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর আরো জানতে চাই। ইমতিয়াজ, ময়মনসিংহে মাছের সরবরাহ কেমন দেখছেন? আর এই যে বাজারের সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর কোনো চিত্র দেখেছেন কিনা প্রশাসনের পক্ষ থেকে?
রসদ, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন মাছের ক্ষেত, এবং যার কারণে এই সময়টাতে অনেক যারা মাছের খামারি রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ বিক্রি করছেন না, এবং অনেক মাছের ক্ষেত কিন্তু ভেসে গেছে। তারপরও আমরা আজকে ময়মনসিংহের মেছুয়া বাজারে ছুটির দিনে কিন্তু প্রচুর ক্রেতার সমাগম দেখছি, এবং শুক্রবারের এই ছুটির দিনে মূলত মাছ এখান থেকেই কিনে নিয়ে যান মেছুয়া বাজারের মাছ মহল থেকে। আমরা এখানে আজকে যেটা দেখতে পাচ্ছি, গত সপ্তাহে একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো মাছ কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। 300, 350, 400 টাকা কেজি যে রুই মাছগুলো আমরা দেখতে পাচ্ছি, 1 কেজি 1.5 কেজি ওজনের যে রুই মাছগুলো দেখতে পাচ্ছি 360 থেকে 70 টাকা কেজি এই মাছগুলো বিক্রি হচ্ছে, যেটা বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহটা তারা একটু কম পাচ্ছেন এবং উৎপাদন খরচ বাড়ছে, যার কারণে কিন্তু বেশি টাকা দিয়ে কিন্তু মাছ কিনতে হচ্ছে। অন্যদিকে আরও যদি আমরা একটু বড় সাইজের মাছ দেখতে চাই, বিশেষ করে যে বড় সাইজের যে একটু কাতল মাছগুলো রয়েছে বা বড় সাইজের যে রুই মাছগুলো 2-2.5 কেজি 3 কেজি চিতল মাছ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু 4 থেকে 500 টাকা কেজি পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করা হচ্ছে। এবং ইলিশের কথা যদি বলি, ইলিশের সরবরাহ আজকে থাকলেও কিন্তু বেশ চড়া দাম যাচ্ছে, যদিও বিক্রেতারা বলছেন যে গত সপ্তাহের চেয়ে 1-200 টাকা কমে বিক্রি হচ্ছে, তারপরে 1 কেজি ওজনের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে 24 থেকে 2500 টাকা, যেটি 26-2700 টাকা গত সপ্তাহে তারা বিক্রি করেছিলেন। এবং একটু মাঝারি সাইজের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 350 টাকা বিক্রি হচ্ছে। আমরা প্রচুর ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি, একটু দরদাম করেই তারা আজকে ছুটির দিনে যে মাছের যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে সেগুলো তারা কিনছে। আমরা হাওরের মাছগুলো দেখেছি, যেটা আগেও বলছিলাম যে ইলিশের, আজকে ইলিশের যে বাজার দেখতে পাচ্ছি, যেটি 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 24 থেকে 2500 টাকা, যদিও ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহে 26-2700 টাকা পর্যন্ত বিক্রি করছে। যদিও দামটা বেশি থাকার কারণে ক্রেতারা কিন্তু বরাবরই বলছেন যে প্রচুর দাম, এবং দামটা বেশি থাকার কারণে কিন্তু বেচা কিনে যে খুব একটা বেশি ভালো হচ্ছে তা কিন্তু নয়, যার কারণে এই ঢিলে ঢালা বেচা কিনার মধ্যেও কিন্তু আজকে ময়মনসিংহ শুক্রবার ছুটির দিনের যে মেছুয়া বাজার আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতারা মাছের পসরা সাজিয়ে বসেছেন এবং ছুটির দিনে বাজার করার জন্য ক্রেতারা বসেছেন। তবে বলছেন যে মাছের দরদামটা কিন্তু একটু বেশি, ক্রেতারা আমাদের কেমনটা জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রসুন। ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রাসহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সুজন আকন এবং পটুয়াখালীর কলাপাড়াতে রয়েছেন জসিম পারভেজ। শুরুতে আমরা বরগুনার পরিস্থিতি জানতে চাই। সুজন, সৃষ্ট লঘুচাপটি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? রোশন, আসলে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি রয়েছি বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকায়, এবং এখন আমরা দেখতে পেয়েছি অর্থাৎ এই 10 থেকে 15 মিনিট আগেও কিন্তু এই জায়গাটিতে পানি ছিল না, কিন্তু এখন কিন্তু জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং স্থানীয়রা যেমনটি জানিয়েছে যে গতকাল এবং আজকে এই 2 দিনে কিন্তু প্রায় 2 থেকে 2.5 ফিট পানি কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকেও 2.5 ফিট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমরাও কিন্তু দেখতে পেয়েছি যে এখানে পানিতে কিন্তু এই যে বড়ইতলা ফেরিঘাটের যে গ্যাংওয়ে সেটি কিন্তু তলিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে নদীর পানি বৃদ্ধি পাওয়া, বিশেষ করে পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর পানি বৃদ্ধি পেলে কিন্তু এই নদীর পাশে যেসব বেড়িবাঁধের বাইরে যেসব মানুষজন বসবাস করে, যাদের বসত বাড়ি রয়েছে, সেই সব বসত বাড়ি কিন্তু তলিয়ে যায়। এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং তারপর থেকে কিন্তু বরগুনার যারা জেলে রয়েছে, বিশেষ করে সমুদ্রে কিন্তু এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে, এবং এই ইলিশের ভরা মৌসুমে কিন্তু মূলত সমুদ্রে অবস্থান নেয় হাজার হাজার ট্রলার, তাদেরকেও কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে এবং জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু তাদের উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং এখনও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং এই যে বিষখালী নদীর পানি কিন্তু 2 থেকে 2.5 ফিট বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই যে বেড়িবাঁধের বাইরে এবং ভেতরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কিত রয়েছে। এবং আমরা এর আগেও দেখতে পেয়েছি, গত বছর কিংবা তারও আগেও কিন্তু দেখতে পেয়েছি 4 থেকে 5 ফিট পানি বৃদ্ধি পেলেই কিন্তু বরগুনার বেশিরভাগ যে বেড়িবাঁধ রয়েছে সেই সব বেড়িবাঁধ কিন্তু ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে বরগুনা জেলায় কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন কবলিত, এবং 14 কিলোমিটার কিন্তু অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। অর্থাৎ এই 14 কিলোমিটার বেড়িবাঁধ নিয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা এই স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু বেশ চিন্তিত থাকে। তারা কিন্তু বলছেন যে এই বেড়িবাঁধগুলো কিন্তু অরক্ষিত, যার কারণে পানি
পানি বেশি বৃদ্ধি পেলে কিন্তু এইসব বেড়িবাঁধ ভেঙে কিংবা উপচে কিন্তু পানি লোকালয়ে ঢুকে কিন্তু মাছের খামার, বসতবাড়ি সহ গবাদি পশু নিয়ে কিন্তু তারা বেশ চিন্তিত থাকেন। এবং তারাও কিন্তু বলছেন যে এই বৈরী আবহাওয়া, বিশেষ করে এই প্রতি বছরই কিন্তু এই বন্যার পরে কিন্তু বেড়িবাঁধগুলো মেরামত করা হয়, সেটি কিন্তু এক বছরও টিকছে না, যার কারণে কিন্তু তাদের কিন্তু আতঙ্ক কিংবা জানমাল নিয়ে যে সব শঙ্কার মধ্যে থাকতে হয় সেটি কিন্তু প্রতি বছরই থাকতে হয়। তারা কিন্তু দাবি করছে যে বেড়িবাঁধগুলো স্থায়ী মেরামত, বিশেষ করে কিন্তু ব্লক কিংবা জিও ব্যাগ ফেলে যাতে এই বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয় সেটি কিন্তু তারা বারবারই আবেদন করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে বৃষ্টি হচ্ছে মুষলধারে, এবং এই বৃষ্টির পানি কিন্তু একই কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পানির মাত্রাটা কিন্তু আরও বেশি বাড়বে বলে কিন্তু এখানের স্থানীয়রাও কিন্তু জানিয়েছে। অন্যদিকে কিন্তু জেলেরা কিন্তু সব থেকে বেশি বেকায়দায় পড়েছে, অর্থাৎ আর্থিকভাবে লোকসানের যে সংখ্যা সেটি কিন্তু বারবারই তারা উল্লেখ করেছে। এবং তারা কিন্তু বলছে যে দীর্ঘ 58 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও কিন্তু শেষ হয়েছে গত মাসে, এবং তারপর থেকে কিন্তু এই দুইটি পরপর বৈরী আবহাওয়ায় এবং এই যে সতর্ক সংকেতে কিন্তু তারাও কিন্তু বেশ লোকসানে পড়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আমরা বরগুনায় দেখছিলাম যে লঘু চাপের কারণে আসলে এখনো বৃষ্টি হচ্ছে এবং নদ নদীর পানীয় বৃদ্ধির একটা শঙ্কা রয়েছে। জসিম, পটুয়াখালীর কি অবস্থা? লঘু চাপের প্রভাবে জেলায় নদ নদীর পানি বাড়ছে কিনা, জেলেদের মাছ ধরার পরিস্থিতি কি দেখছেন? রোশন, আসলে কিন্তু এখন কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, আর মেঘে মেঘে বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাত এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কিন্তু সমুদ্র নদ নদীর পানি ফুসে উঠেছে, আর এর সঙ্গে আরও যোগ দিয়েছে অমাবস্যার প্রভাব। এই দুয়ের সমন্বয়ে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছেন যে বঙ্গোপসাগরের সকল প্রকারের মাছ ধরার ট্রলার তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে ইতিমধ্যেই রাঙাবালি, কলাপাড়া সহ বিভিন্ন যে পোতাশ্রয় রয়েছে সে সকল পোতাশ্রয়ে তারা নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। আর গত 2 দিন ধরেই তারা কিন্তু অবস্থান করছে। এছাড়া যে নদীতে যে ক্ষুদ্র জেলে রয়েছে তারা কিন্তু মাছ শিকার করলেও যখন সমুদ্র এবং নদ নদী উত্তাল হয় তখন কিন্তু তারা মাছ শিকার করতে পারছেন না। এক কথা বলা যায় যে পুরোপুরি মাছ শিকার বন্ধ রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আর এখানকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ সকল বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। আর আমরা এখানকার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি যে বেড়িবাঁধের বাইরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতি কিন্তু প্লাবিত হচ্ছে দফায় দফায়। প্রতি জোয়ারেই প্রায় নদ নদীর পানি স্বাভাবিক জোয়ার হচ্ছে 3 থেকে 4 ফুট পানি বেড়ে যাচ্ছে। এখনও কিন্তু আন্ধারমানিক নদে আপনি দেখতেই পাচ্ছেন জোয়ার শুরু হয়েছে, ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। পানি তীর, নদীর যে তীর সেগুলো প্লাবিত হয়ে গেছে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থায় মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে জোয়ারের পানির কারণে। আর আপনাকে আরও জানিয়ে রাখি যে এই বৈরী আবহাওয়ায়, ধারাবাহিক বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু কৃষকদের সবজি ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে আছে। এবং এছাড়াও যে আমন ধান বীজতলা সেটি যদি আর 2-1 দিন যদি এরকম বৈরী আবহাওয়া থাকে তাহলে সেই দ্বিতীয় দফার যে বীজতলা সেটিও নষ্ট হওয়ার শঙ্কার কথা জানিয়েছে ভুক্তভোগী কৃষকরা। এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। দর্শক, লঘু চাপের প্রভাবে আমাদের থেকে বরগুনা এবং কলাপাড়া জসিমের খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। আমরা এবার একটু যেতে চাই কুষ্টিয়ায়। পানি বাড়ছে কুষ্টিয়ার পদ্মা এবং গড়াই নদীতে, এতে দেখা দিয়েছে ভাঙনও। এর মধ্যে জেলার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ধস। হুমকিতে বসতবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদিকে অতি জোয়ারের পানিতে প্লাবিত ভোলার মনপুরা সহ নিম্নাঞ্চল। আমাদের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কুষ্টিয়া থেকে মেজবউদ্দিন পলাশ এবং ভোলা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। শুরুতে আমরা পলাশের কাছে যেতে চাই। পলাশ, নদ নদীর পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে কিনা এবং যারা নদী পাড়ের মানুষ রয়েছেন তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা প্রশাসনের?
রওশন, প্রতিদিনই কিন্তু যে পদ্মা এবং যে গড়াই নদী এখানে কিন্তু পানি আসলে বাড়ছে এবং আজকে 8.12 সেন্টিমিটার সেটি কিন্তু পানি সেটি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এই যে ডেঞ্জার লেভেল সেটি কিন্তু এখনো 4 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং এইটু বলে রাখি যে এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু যে ভাঙন সেটি কিন্তু দেখা দিয়েছে কুষ্টিয়ার যে ভেড়ামারা উপজেলার যে ফয়জুল্লাপুর এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার যে শ্মশানঘাট যে কেন্দ্রীয় শ্মশানঘাট যে এলাকা সেখানে কিন্তু শহর রক্ষা বাঁধে এরই মধ্যে ধস দেখা দিয়েছে এবং কয়েকদিন ধরে কিন্তু এই ধসের কারণে এখন পর্যন্ত 30 মিটার সেটি কিন্তু সেই জায়গা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এরপরেই কিন্তু স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা এলাকাটি পরিদর্শন করেছেন এবং ভাঙন রোধে তারা জিও ব্যাগ ফেলে কিন্তু চেষ্টা করছেন যে ভাঙন রোধ করতে এবং এতে কিন্তু যে এখন কিন্তু হুমকির মুখে রয়েছেন ঠিক যে ব্যবসা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠান এছাড়াও যে বিভিন্ন যে স্থাপনা কিন্তু হুমকির মুখে পড়েছে এবং একই চিত্র কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারা যে ফয়জুল্লাপুর যে সেখানে কিন্তু জুনিয়াদোয়া ইউনিয়নের ফয়জুল্লাপুর সেখানেও কিন্তু একই অবস্থা, সেখানেও যে হুমকির মুখে রয়েছে বাড়িঘর এবং এখন আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি বলছেন যে এই যে ভাঙন সেই ভাঙন আসলে রোধে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং ভাঙন রোধে তারা কিন্তু স্থায়ী যে সমাধানের যে বিষয়টি সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রওশন। এবার আমরা ভোলার পরিস্থিতি জানতে চাই। ইমতিয়াজ, মনপুরা সহ অন্যান্য নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের ভোগান্তি কেমন দেখছেন? রওশন, নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন যে সকল ইউনিয়ন এবং উপজেলা রয়েছে তা কিন্তু আমাবস্যার অতি জোয়ারের পানিতে জনজীবন একরকম বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে আপনাকে যদি জানিয়ে রাখি, ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরার 5টি ইউনিয়নে কিন্তু অতি জোয়ারের পানিতে মানুষ একরকম নাজেহাল অবস্থায় রয়েছে। মনপুরা ইউনিয়নের কলাতলি, ঢালচর, কাজিরচর এই এলাকাগুলোতে কিন্তু অতি জোয়ারের পানি প্রায় 5 থেকে 6 ফুট অতি জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তাদের ঘরের মেঝেতে শুরু করে সকল স্থান কিন্তু একরকম প্লাবিত অবস্থায় রয়েছে। এক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষরা রয়েছে তারা কিন্তু বিপর্যয় অবস্থা রয়েছে, কারণ অতি জোয়ারের কারণে তারা প্লাবিত অবস্থায়। কিছু আশ্রয় কেন্দ্রের মানুষজন কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করতেও আমরা দেখেছি। স্থানীয় সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি, বিশেষ করে মনপুরা ইউনিয়নের যে সকল নিম্ন অঞ্চল রয়েছে, বেড়িবাঁধের বাইরের এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে অতি জোয়ারের, বিশেষ করে গতকালকে মেঘনা নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এই বিপদসীমার পানি কিন্তু আরও 2 থেকে 3 দিন অতিবাহিত হবে এবং মেঘনার পানি পুরো মনপুরার যে নিম্নাঞ্চল প্লাবিত করবে। এছাড়াও যদি শুধু মনপুরা তা কিন্তু নয়, এছাড়াও কিন্তু ভোলা সদর উপজেলার রাজাপুর, ধনিয়া ইউনিয়নের নাসিরমাঝি এই এলাকাগুলো কিন্তু নিম্নাঞ্চল বেড়িবাঁধের বাইরের এলাকা কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই বিপদসীমার যেই মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এতে করে জোয়ার ভাটার উপরে কিন্তু এলাকার মানুষদের বসবাস করতে হচ্ছে বলেও তারা জানিয়েছে। বিশেষ করে মনপুরা উপজেলার যে সকল মানুষ রয়েছে ভুক্তভোগী, তারা জানিয়েছেন যে দিনের বেলার জোয়ারে স্বাভাবিক থাকলেও কিন্তু রাতের জোয়ার কিন্তু অতি বেশি হয়, তারা অনেকটা নাজেহাল অবস্থা থাকে। এতে করে তারা বলছেন যে তাদের সুপ্রিয় পানির সংকট এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে সবশেষে বলা যায় ভোলার নিম্নাঞ্চল মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তারা অনেক রকম নাজেহাল অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রওশন, বৈরী আবহাওয়ার খবর জানাতে ভোলা এবং কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিগগিরই পুনর্বাসন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও জানিয়েছেন, সরকার আপাতত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে, যেখানে যা লাগবে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ এবং পুনর্বাসনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পরে পতেঙ্গার মাইজপাড়ায় মাহমুদুন নবী কমিউনিটি সেন্টার এবং পরে খালপাড় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন মন্ত্রী।
৭৫,০০০ পরিবারকে শুকনা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় ৪০,০০০কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয় অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতেও অনেক পরীক্ষার্থীকে হাঁটু বা কোমর সমান পানি ভেঙে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ আবার নৌকায় করে গেছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কুমিল্লার সীমান্তবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। অনুসন্ধানে উঠে এসেছে, সরকারি বিদ্যালয়ের পাশের বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরকারি নানা সুযোগ সুবিধা থাকার পরও কেন অভিভাবকদের পছন্দ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেই নিয়ে মাসুদ আলমের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ভারত সীমান্ত ঘেঁষা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় কোমলমতি শিশুদের কোলাহলে মুখর থাকত এই বিদ্যালয়, কিন্তু সময়ের ব্যবধানে সে চিত্র এখন অনেকটাই বদলে গেছে। একসময়ের প্রাণচাঞ্চল্যে ভরা বিদ্যালয়টিতে এখন নেমে এসেছে নীরবতা। শিক্ষার্থী সংকটে হতাশ বিদ্যালয় প্রধানও। করোনার মহামারীর দীর্ঘ ছুটির পর থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ভর্তির হার খুবই কম। সেই ধারাবাহিকতায় রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভর্তির হার, জরিপ অনুযায়ী আমাদের ভর্তির হারটা খুবই নগণ্য। সরকারি শিশু জরিপ বলছে, বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকার 5টি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য 5 থেকে 10 বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় 320 জন। অথচ এই বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র 69 জন। কিন্তু পাশের কয়েকটি বেসরকারি কিন্ডারগার্টেনের শ্রেণীকক্ষে গিজগিজ করছে শিক্ষার্থী। একটি কিন্ডারগার্টেনে পড়ছে 2 শতাধিক শিশু। প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করার আমরা চেষ্টা করি, সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, মাসিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি এবং সারা বছরে বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে আবার খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করে অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা সেগুলো দেই। এভাবে আমাদের অভিভাবকদের আস্থাকে ধরে রেখেছি। অনুসন্ধান বলছে, শুধু রামধনপুর নয়, কুমিল্লার সীমান্তবর্তী 5 উপজেলার অন্তত 40টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই চিত্র। অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। অভিভাবকদের অভিযোগ, সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের আন্তরিকতার ঘাটতি, নিয়মিত পাঠদানের অভাব, ইংরেজি শিক্ষায় পিছিয়ে থাকা এবং পর্যাপ্ত তদারকির অভাবে তারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। আমরা যেভাবে পড়ে আসছি, এখন প্রাইমারির কোয়ালিটি সেরকম নাই, যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন। কিন্তু কিন্ডারগার্টেনে বাচ্চাদেরকে এত বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয়, মানে একটা বাচ্চা আনন্দের সাথে পড়তে পারে। তারপর দেওয়ার কারণ হচ্ছে, এখানে শিক্ষকরা গুণগত মানগতভাবে সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করে। অভিভাবকদের সাথে যোগাযোগ রাখে এবং সুন্দর একটা ভাবের একটা আদান প্রদান হয়। শিক্ষাবিদদের মতে, প্রাথমিক শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি। তাই সরকারি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। লেখাপড়া করে কি হবে, কারণ প্রয়োজন হলো ইনকাম করা, এবং এই যে বাচ্চাদেরকে লালন পালন করাও অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। এগুলি একটা কারণ অবশ্যই। তবে সেখানে কিন্তু শিক্ষকরা ভূমিকা রাখলে আমার মনে হয় এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো অনেকাংশেই। সরকারি বিদ্যালয়গুলোতে আনন্দময় ও শিশু বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা এই কর্মকর্তার।
যদি স্কুলে আনন্দদায়ক পরিবেশ যদি একদম শিক্ষক তৈরি করতে না পারে, পড়াশোনাকে যদি ক্লাসে যদি সহজতর করতে না পারে, মানে সহজবোধ্য করতে না পারে, সোজা কথা, তখন শিক্ষার্থীদের কাছে সবকিছু মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। 2 দশকের ব্যবধানে দেশে মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন, যার ছোঁয়া লেগেছে চাহিদা ও রুচিতেও। তাই মৌলিক অধিকারের অন্যান্য উপাদানের সঙ্গে সন্তানের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতেও অনেক বেশি সচেতন অভিভাবকরা। পরিবর্তিত এ চাহিদা মেটাতে প্রাথমিক শিক্ষায় আধুনিকায়ন চান মানুষ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 18 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যেই সম্প্রতি একসঙ্গে 7 জন চিকিৎসক বদলি হওয়ায় আরও নাজুক হয়ে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। অনুমোদিত 85টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 38 জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক রোগীকেই অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। প্রতিদিন এখানে ভর্তি থাকেন প্রায় 500 রোগী। রোগীর চাপের তুলনায় চিকিৎসক সংকট দীর্ঘদিনের। এরই মধ্যে সম্প্রতি 7 জন চিকিৎসক বদলি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে সীমিত জনবল নিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চিকিৎসক আগেও কম ছিল, এখন তো বদলি হওয়ার কারণে আরো অনেক কমে গেছে। এক জায়গাতে লাইন ধরলাম, পাইলাম না, ফের এখানে আবার দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইন ধরে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজে 2 থেকে 3 দিন ঘুরে গেলেও কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের অসুবিধা হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কালকে বললে আজকের কথা, আজ এসে তুমি তো আবার কালকের কথা। তখন থেকে এভাবে দাঁড়িয়ে আছে, ওষুধ এখন পাইনি, টিকিটও জমা নেই। দ্রুত শূন্য পদে চিকিৎসক নিয়োগ না হলে স্বাস্থ্যসেবা সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি সুজনের এই নেতার। অন্যদিকে শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের জন্য উপর মহলে জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সাধারণ রোগীদের যে ভোগান্তি হচ্ছে, এটার জন্য স্বাস্থ্য প্রশাসনের যারা কাজ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ মানুষ যেন এই ভোগান্তিতে না পড়ে, এই জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ঊর্ধ্বতন অফিসগুলোতে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি আমাদের তত্ত্বাবধায়ক মহোদয়ের মাধ্যমে, এবং নতুন বিসিএস বা অনেক সময় দেখা যায় যে যারা এখান থেকে কোর্সে গিয়েছিলেন, হয়তো কোর্স শেষ হয়েছে অথবা পাশ করতে পারেননি, ওই চিকিৎসকগুলোকে আবার ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতালটির অনুমোদিত 85টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে 47টি শূন্য। সবচেয়ে বেশি সংকট মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ভোলার মেঘনার মধ্যবর্তী মাঝের চরের বিদ্যুৎ সংযোগ প্রায় 4 বছর ধরে বিচ্ছিন্ন রয়েছে। সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের মাঠ কর্মীদের সহযোগিতায় সঞ্চালন লাইন, ট্রান্সফরমার সহ মূল্যবান সব সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে চরের 7 শতাধিক গ্রাহকের সংযোগ মিটার স্থাপনে কয়েক কোটি টাকা খরচ করেও বিদ্যুৎ না পেয়ে চরম হতাশায় পড়েছেন। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না পল্লী বিদ্যুৎ সমিতিও। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। 2021 সালের ডিসেম্বরে সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে কাচিয়া ইউনিয়নের মাঝেরচর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙর করার কারণে 7 মাসের মধ্যেই 3টি কেবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংযোগ নেয়া 720 গ্রাহকের জীবনযাত্রায় আবারও নেমে আসে অন্ধকার। 10 থেকে 15 হাজার টাকা খরচ করে নেয়া সঞ্চালন লাইন প্রায় 4 বছর পড়ে আছে বিদ্যুৎবিহীন। শুধু গৃহস্থলী নয়, বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রভাব পড়েছে পুরো চরাঞ্চলের অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিজ ভিত্তিক দোকান, মোবাইল সার্ভিসিং, ফটোকপি, অনলাইন সেবা সবখানি নেমে এসেছে স্থবিরতা। তাই চরাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি স্থানীয়দের। আমার দোকানে প্রায় 4 লক্ষ টাকার ফ্যান,
লাইট সুইচ প্রায় 4 লক্ষ টাকার মাল আমার গোডাউনে পড়ে রয়েছে, কিন্তু এই মালগুলো অকেজো হয়ে যাইতেছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে আমরা বিশাল সমস্যা আছি। আমাদের বিদ্যুৎটা দিয়ে দিলে আমরা অনেক সবল। ঘরে ফ্রিজ আনছি, টিভি আনছি, ফ্যান আনছি, ঘর ওয়ারিং করেছি, এখন সব নষ্ট হয়ে যাইতেছে। এদিকে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গম চরের কয়েক হাজার খাম্বায় টানা সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার নিয়ে যাচ্ছে অসাধু একটি চক্র। নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক খাম্বা। তবে বিচ্ছিন্ন দুই চরে বিদ্যুৎ পূর্ণ সংযোগ দেওয়ার জন্য নতুন করে সমীক্ষা করার কথা জানালেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়তন বোর্ড। আমরা এর আগে সাবমেরিন কেবল লিঙ্ক করছিলাম, সেটা 2 মাস আসলে সাস্টেন করছিল, তারপরে এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে ওই এলাকায় আপনার নদীতে ওই জাহাজ নোঙর করে, এতে আমাদের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আরও অনেক ফিজিক্যাল স্টাডি করা হয়েছে, এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তো তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের আলোকিত করার জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তলদেশ দিয়ে এ সাবমেরিন কেবল টানা হয়েছিল। আর 2 কোটি টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত কেবলটি পুনর্স্থাপন না করায় 4 বছর অকেজো পড়ে আছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষা বন্দনার আয়োজন ঘন ঘটা চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন উৎসব কেমন জমে উঠেছে, এখন কি পরিবেশনা চলছে, বিস্তারিত জানাবেন। রওশন উৎসব পুরোদস্তি জমে উঠেছে। আমরা যখন 10টার দিকে এখানে আসলাম তখন দেখেছি যে একদম ফাঁকা, তবে এই অল্প সময়ের মধ্যে এত দর্শক দর্শনার্থী যারা নাচকে ভালোবাসে, ঋতুকে ভালোবাসে, বাঙালির নিজস্ব যে সংস্কৃতি রয়েছে তাকে ভালোবাসে, সবকিছুর একটা মেলবন্ধন আমরা এই মুহূর্তে দেখছি এই চারুকলার এই বকুলতলা প্রান্তরে। এবং দেখছিলাম সকল বয়সের দর্শক যারা রয়েছেন, শিল্পানুরাগী যারা রয়েছেন, সবাই এখানে এসেছেন, নাচকে উপভোগ করছেন, বর্ষা বন্দনাকে উপভোগ করছেন। এবং এর মধ্য দিয়ে বাঙালির ঋতুর যে নিজস্বতা রয়েছে, স্বকীয়তা রয়েছে, একই সাথে জীবনের যত জরা ক্লান্তি নৈরাশ্য অবসাদ রয়েছে সবকিছুকে দূর করে তারা তাদের মতো করে বর্ষাকে উপভোগ করছেন। এবং সেই বন্দনার সুর নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। এবং এই সুরের সাথে তাদের যে নিক্কণ রয়েছে, হাতের করতালি রয়েছে, সব কিন্তু এখানে এক হয়ে গেছে। এখানে শুধু নাচ না, এখানে আবৃত্তি হচ্ছে, এখানে গান হচ্ছে, এখানে সঙ্গীত হচ্ছে, শ্যামা সঙ্গীতের মাধ্যমে বর্ষাকে বরণ করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর সৃষ্টিগুলো এখানে আসলে উঠে আসছে। দেখছিলাম এখানে যারা দর্শনার্থী রয়েছেন, দর্শক রয়েছেন, সবার সাথে কথা বলেছি, সবাই বলেছে
বর্ষা বন্দনার আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক মিসবা লগ্ন। বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব। মহানগরীর ৩৫টি স্কুলের ২৭৭৭ জন শিক্ষার্থী এই পুরস্কার নেবে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, পুরস্কার বিতরণ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি যে সকাল 8:30 থেকেই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং এখন দ্বিতীয় পর্বের যে কর্মসূচি সেটি চলমান রয়েছে। পুরস্কার বিতরণের প্রথম পর্যায়ের যে কার্যক্রমটি ছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। সেখানেও আমরা দেখেছি যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে উপহার হিসেবে এবং দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং পুরো শিল্পকলা একাডেমি মিলনায়তনই দেখছেন আপনারা যে শিক্ষার্থীদের পদচারণায় কিংবা শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ভরে গেছে এবং বরিশালের যারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্র, গ্রামীণ ফোনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে অবস্থান করছেন এবং তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা অনুপ্রেরণামূলক কথাবার্তা বলছেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা আসলে তাদের যে বই পড়ার আগ্রহ সেটি ফিরে পেতে পারে। এবং একটু জানিয়ে রাখি যে 35টি স্কুলের, মহানগরীর 35টি স্কুলের প্রায় 2776 জন শিক্ষার্থীদের মাঝে কিন্তু এই পুরস্কারটি বিতরণ করা হচ্ছে এবং অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে প্রায় 4000 শিক্ষার্থী। এবং প্রতি বছরই কিন্তু এই বিশ্ব সাহিত্য কেন্দ্র এই বই পড়া উৎসবের কিংবা কর্মসূচির আয়োজন করে থাকে। তার অংশ হিসেবে এবছরও আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে দিনব্যাপী কিন্তু এই প্রোগ্রামটি চলবে। বিকেল 4টা-5টা পর্যন্ত কিন্তু এই যে কর্মসূচির বই বিতরণ উৎসব সেটি অনুষ্ঠিত হবে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে এই আয়োজন সেটি আসলে খুবই ভালো একটি আয়োজন। এর মাধ্যমে তারা নতুন নতুন বই পড়ার সুযোগ পাচ্ছেন, জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন এবং এর মাধ্যমে তাদের যে জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানোর জন্য কিংবা বাইরের যে জগৎ রয়েছে সেটি সম্পর্কে জানার জন্যই কিন্তু এই আয়োজনটি তারা প্রতি বছর করে থাকে এবং আগামীতেও এই কার্যক্রমটি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও আসলে অনুপ্রেরণা পাবে এবং অনেক ভূমিকা পালন করবে এই আয়োজন এবং আগামীতেও এই আয়োজন চলমান থাকবে বলেও জানিয়েছেন আয়োজকরা। বরিশালের বই উৎসব থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। শরীয়তপুর সদর উপজেলা চত্বরে চলছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। মেলায় রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, বৃক্ষ মেলায় কেমন মানুষ এসেছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন গাছের দিকে মানুষের ঝোঁকটা বেশি, কোন গাছের প্রতি মানুষের আগ্রহটা বেশি দেখছেন? রওশন, আমি যদি আপনার শেষের প্রশ্নটা দিয়ে বলি, মানুষের বিশেষ করে শোভাবর্ধনকারী গাছের চারা এবং ফলের গাছের প্রতি কিন্তু চাহিদা বেশি এবং কেনাবেচাও কিন্তু সেগুলি বেশি হচ্ছে। আমরা সকাল থেকে দেখছি যে দর্শনার্থী আসছেন এবং ক্রেতারাও আসছেন, কেনাবেচাও কিছুটা জমে উঠেছে বলা যায়, তবে সেভাবে জমে ওঠেনি। বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কম, তবে আবহাওয়া কিছুটা ভালো হলে এরপরে বিকেলের দিকে আরও ক্রেতার উপস্থিতি বাড়বে, এমনটা এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন। আমরা দেখছি যে এবছর কিন্তু শরীয়তপুরের বৃক্ষমেলায় প্রচুর সংখ্যক গাছ এখানে সরবরাহ হয়েছে এবং এখানে এসেছে এবং বিভিন্ন স্টলে কিন্তু আমরা দেখছি দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা রয়েছে। বিশেষ করে ফল এবং ফুলের চারার প্রতি কিন্তু ক্রেতারা আকৃষ্ট। আমরা দেখছি যে এখানে যে বিদেশি চারা রয়েছে সেই চারা কিন্তু বিশেষ করে ফলের চারার দাম কিন্তু বেশ অনেক। আমরা দেখছি যে লঙ্ঘন জাতের যে চারা রয়েছে ফলে সেইটার অনেক প্রকারের চারা রয়েছে এবং সেগুলির দাম কিন্তু 8,000 থেকে 12,000 টাকা পর্যন্ত। ডুরিয়ান রয়েছে, রামভুটান রয়েছে, অ্যাভোকাডো, পার্সিমন, চেরি, এছাড়া একটি মাম্মি সফেদা নামে বিদেশি চারা রয়েছে যেগুলির দাম কিন্তু 20 থেকে 22,000 টাকা পর্যন্ত। আর যদি বলি
যে ঘরে রেখে যেই শোভাবর্ধনকারী গাছ রয়েছে, ইনডোর প্লান্ট, তার মধ্যে অ্যান্থুরিয়াম, লাকি ব্যাম্বু এবং ক্যাকটাসের বিভিন্ন প্রকারের গাছও রয়েছে, যেগুলোর প্রতি আসলে তরুণ এবং শিক্ষার্থীদের বেশ আগ্রহ রয়েছে। এবং আমরা দেখছি যে দেশীয় গাছের পাশাপাশি ফলজ এবং ওষুধি গাছের পাশাপাশি বনজ গাছের প্রতিও কিন্তু মানুষ আকৃষ্ট রয়েছে। এখানে 200 প্রজাতির গাছ এবার উঠেছে এবং এই গাছ সরকারের যে 5 বছরের লক্ষ্য রয়েছে 25 কোটি চারা গাছ রোপণের, সেই রোপণের লক্ষ্যেই কিন্তু বৃক্ষরোপণে সাজাই দেশ। সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা চলছে এবং এই মেলা 7 দিনব্যাপী চলবে, এমনটাই কিন্তু আমরা দেখছি। এই ছিল আমার কাছে। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।